অবহেলার শেষ মূল্য। গল্পের ১ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার নিজ রুমে আমার আপন বড় বোন আর আমার চাচাতো ২ ভাই, তাদের একসাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে আমি বোকা হয়ে গেলাম। তাদের এমন অবস্থায় দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে ওরা আমাকে দেখে ৩ জন ছিটকে ৩ দিকে চলে গেল, আর আমার ছোট চাচাতো ভাই আমাকে ভিতরে আটকে দরজা বন্ধ করে দিল। শুধু মুচকি হাসি দিয়ে আমার বড় বোনকে বলল, রূপা, আমি বাহিরে গেলাম, তোরা সবকিছু সামলে নিস। এই কথা বলে আমার চাচাতো ভাই জানলা দিয়ে লাফ দিয়ে চলে গেল। আমি বোকার মতো এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। আমার বোন কাপড় পরতে পরতে আমার চাচাতো ভাইকে বলল, তোমার ভাই তো চলে গেছে, এখন একে কি করব? আমার চাচাতো ভাই পাভেল রূপার কথা শুনে রেগে বলল, শালা, সব কিছু নষ্ট করে দিল, এখন তুই বুঝ কি করবি। আমি রেগে রূপার সামনে গিয়ে জোরে একটা লাথি দিয়ে বললাম, ছি রূপাস, তোর লজ্জা করে না নিজের আপন ২ চাচাতো ভাইয়ের সাথে এসব করতে? আর পাভেল, তরে আমি ভালো ভাবতাম, আর তুই কুত্তার বাচ্চা, তোর ভাইকে নিয়ে আমার বোনের সাথে নষ্টামি করিস, তরে তো আমি ছাড়ব না। আমার রাগ দেখে রূপা আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখ লাদেন, আজকাল এসব ভাই বোনের মাঝে হলে কিছু হয় না, আর ও তো আমার আপন ভাই না। দেখ, তুই এসব কাউকে বলিস না, বিনিময়ে চাইলে ও তুইও আমার সাথে। রূপার কথা শুনে রাগে প্যান্ট থেকে বেল্ট খুলে রূপাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। পাভেল তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিল। আর পাভেল রূপাকে বলল, যদি বাঁচতে চাস তাহলে আমাকে হেল্প কর। এই কথা বলে পাভেল আমাকে মারতে লাগলো, আর রূপা ওকে সাহায্য করতে লাগলো। ওদের ২ জনের শক্তির সাথে আমি কোনো মতেই পেরে উঠতে পারছি না। শেষে আমার হাত পা বেঁধে আমাকে এক কোনায় ফেলে রাখল। আমি শুধু কান্না ভেজা কণ্ঠে রূপার দিকে তাকিয়ে বললাম, ওরা তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, অথচ তুই বুঝতে পারছিস না। রূপা আমার সামনে এসে বলল, কি করব বল ভাই, এই বয়সে যদি এনজয় করতে না পারি তাহলে এটা কি কোনো জীবন হলো বল? তাই বলে তুই? পাভেল ঠাস ঠাস করে আমার গালে ২টো চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে কুত্তার বাচ্চা বলার? তরে তো আমি। পাভেল আমাকে নিচে ফেলে আমার মুখের ওপর জোরে লাথি মারল। আমি শুধু বোকার মতো রূপার দিকে তাকিয়ে আছি। ও আমার আপন বোন হয়ে ছিছি। হঠাৎ শুনি বাহিরে থেকে আম্মু ডাকতে ডাকতে বলল, লাদেন, বাহিরে আয়, তোর ছোট বোন এসেছে। পাভেল দাঁড়িয়ে রূপাকে বলল, এখন এর কি করব? এই শালা তো সবকিছু বলে দিবে। রূপা পাভেলের কানের কাছে মুখ নিয়ে কি জানি বলল, আর পাভেল অমনি জানলা দিয়ে লাফিয়ে বের হয়ে গেল। রূপা আমার সাথে নিচে বসে বলল, ভাই দেখ। রূপার মুখে থুতু দিয়ে বললাম, তরে এখন কি ভাষায় বকা দিতে ইচ্ছে করছে জানিস? তুই কিভাবে? ছিছি। রূপা হাসি দিয়ে বলল, দেখ, যা হয়েছে সবকিছু ভুলে যা, তাহলে আমি তোর সাথে কিছুই করব না। ছোট ভাই হয়ে তরে শিক্ষা দিতে পারলাম না, আজকে তুই তোর জীবনটাকে নষ্ট করে দিলি। একদিন ঠিকই বুঝবি, তবে আমি এখান থেকে যেতে পারলে আমি সবাইকে সবকিছু বলে দিব। রূপা দাঁড়িয়ে বলল, আমার জীবন শেষ হয়ে নাই, বরং আজকে থেকে তোর জীবন নষ্ট হয়ে যাবে। আমার কথা তো শুনলি না, তরে তো আমি। রূপা আমার হাত পায়ের বাঁধন খুলে বিছানায় ফেলে দিয়ে বলল, মাফ করে দিস ভাই আমাকে। এই কথা বলে রূপা নিজের টাপড় নিজেই ছিঁড়ে জোরে জোরে চিৎকার করে বলল, আম্মু, আব্বু, আমাকে বাঁচাও প্লিজ, তোমার ছেলে আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। আর অমনিই পাভেল আর ওর ভাই দরজা ভেঙে ভিতরে চলে আসলো। পিছনে আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে, আর সাথে সাথে রূপা আম্মুর পিছনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমার ছেলে আমার সাথে। পাভেল আমার দিকে তেড়ে এসে আমার কলার ধরে আমাকে তুলে বলল, ছি লাদেন, তুই কিনা শেষমেশ তোর বড় বোনের সাথে? বাবা রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, তুই কিনা শেষমেশ তোর বড় বোনের সাথে? আমার রুম থেকে হকি স্টিক নিয়ে বাবা আমাকে ধরে ইচ্ছে মতো মারতে লাগল। পাভেল আর ওর ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বাবা আমাকে মারছে, কিন্তু আমি চুপচাপ রূপার দিকে তাকিয়ে আছি। নিজের আপন পেটের বোন হয়ে ও আমার উপরে এই অপবাদ দিতে পারল। পাভেল বাবাকে বলল, দেখো চাচা, কিভাবে তোমার ছেলে আবার রূপার উপর তাকিয়ে আছে। বাবা তো রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, আজকে তরে আমি। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আম্মু শুধু চুপচাপ কান্না করছে। বাবার মার খেয়ে কখন যে আমি অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন জ্ঞান ফিরল তখন আমি অনুভব করলাম আমার শরীরে একটুও শক্তি নেই। বাবা আমাকে আমার রুমের ভিতরে বন্দি করে দিয়েছে। আমি কখনোই ভাবিনি আমার বোনের সাথে আমার আপন ২ যমজ চাচাতো ভাই এসব করবে, আর রূপা আমার বোন হয়ে ও আমার উপর। এসব ভাবতেই চোখের পানি পড়ছে। শরীরের রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো মতে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা বাহির থেকে বন্ধ করা। শেষে কোনো উপায় না দেখে বিছানায় গিয়ে বসলাম।
আমার ফোনটাও ওরা নিয়ে গেছে। হঠাৎ করে দরজা খুলে একজন উকিল সহ আমার পুরো পরিবার রুমের ভিতরে ঢুকল। বাবা আবার রেগে আমার কাছে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, তরে আজকে থেকে আমি ত্যায্যপুত্র করলাম। বাবা উকিলের হাত থেকে একটা কাগজ নিয়ে সাইন করে আম্মুর হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি সাইন করে দাও, এমন কুলাঙ্গার সন্তান যে আমাদের ঘরে হবে এটা আমরা ভাবতেও পারি নাই। হঠাৎ কোথায় থেকে আমার চাচা চাচি এসে বলল, কি হয়েছে? স্কুলে ছিলাম, পাবেল খবর দিয়ে বলল তাড়াতাড়ি নাকি বাসায় আসতে হবে। আমার চাচা চাচি একই স্কুলের শিক্ষক। পাবেল ওর বাবা মাকে এক কোনায় নিয়ে সবকিছু বলে দিল, আর এসব শুনে আমার চাচা প্যান্টের বেল্ট খুলে আমাকে আবার মারতে লাগল। আমাদের পরিবারের মাঝে সবকিছু আমার চাচা রাগী বেশি। হঠাৎ কোথায় থেকে আমার ছোট বোন মিষ্টি এসে চাচাকে আটকে বলল, বাদ দাও চাচা, ও মারা যাবে। চাচা আরও জোরে চিৎকার দিয়ে বলল, ওকে জীবন্ত কবর দেওয়া উচিত। এরকম একটা ছেলে যে আমাদের ঘরে জন্ম নিবে এটা আমরা জানতাম না, আগে জানলে ওকে গলা টিপে হত্যা করতাম। বাবা আম্মুর দিকে রাগ দেখিয়ে বলল, তোমাকে সাইন করতে বললাম, করো না কেন? আম্মু কিছু না বলে কাগজটা নিচে ফেলে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে ভিতরে চলে গেল। নিচে পড়ে থাকা কাগজটা তুলে পাবেল আমার সামনে এসে আমার হাত ধরে সেই কাগজের ওপর একটা আঙ্গুল বসিয়ে দিল। ফলে সেখানে আমার রক্ত লেগে টিপসই হয়ে গেল। আর তখন পাবেল বলল, আজকে তুই আমাদের পরিবারের কেউ নস, তরে চাচা ত্যায্যপুত্র করে দিয়েছে, এখন তরে থানায় নিয়ে গিয়ে। চাচা পাবেলকে আটকে বলল, না না, থানায় নিয়ে গেলে বরং আমাদের মান সম্মান নষ্ট হবে, তার থেকে আমি মনে করি ও আজকে থেকে এই বাসায় গোলামি করবে। বাবা তার চশমা খুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি এমন একটা সন্তান জন্ম নিব কখনো ময়েটা ভাবি নাই, তরে এমন জন্মের শিক্ষা দিব যেন সারা জীবন মনে থাকে। আজকে থেকেই পুরো বাড়ির কাজ ও একাই করবে, আর ওকে ওর রুমে বন্দি করে সবাই চলে আস। বাবা আর চাচা চুপচাপ বাহিরে চলে গেল। আমার কাঁধ ফেটে এখনও রক্ত পড়েছে। পাভেল আমার কাছে এসে বলল, বলছিলাম না আমাদের কথা শোন, শুনলি না তো, এখন দেখ তোর কি অবস্থা হয়েছে। শেষে পাভেল আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তোর এই বোনের জীবন তো নষ্ট করবই, সাথে তোর ছোট বোন মিষ্টি আছে না, বলতো তোর এক বোন থাকলে আমার সাথে, আরেক বোন থাকলে আমার ভাইয়ের সাথে, আমাদের তো বিয়ে করার কোনো দরকারই নেই, ঘরেই যেহেতু সব কিছু আছে। তরে তো আমি ঠাস ঠাস করে পাভেল আমার গালে আবার দুইটা চড় দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে কেটে টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দেব, কেউ বলতেও পারবে না। পাভেল উঠে চলে যেতে যেতে রূপাকে বলল, রূপা, দরজা লাগিয়ে চলে আয়, আর দেখিস ও যেন কোনো চালাকি না করে, আর আজকে রাতে আমাদের বাসায় যাবি, আম্মু আর আব্বুকে মিথ্যা কথা বলে নানার বাড়িতে পাঠিয়ে দিব। পাভেলের কথা শুনে আমার রক্ত মাথায় উঠে গেল। শুধু চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, ওই উপরওয়ালার কসম করে বলছি, একদিন আমি তাদের এমন অবস্থা করব যে তোরা আমার কাছে মাফ চাইলেও মাফ পাইবি না, পশুর থেকেও আমি খুব নিকৃষ্ট হবে, বলে দিলাম। চোখ খুলে দেখি রূপা আমার সামনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁতে দাঁত কামড়ে বললাম, মানুষ বলে আপন রক্তের চাইতে আর কিছু হয় নাই, কিন্তু কে জানে ঘরের ভেতরে এমন শত্রু আছে। দেখ ভাই, আমাকে তুই জ্ঞান দিস না, আমি তোর চাইতেও অনেক বেশি বুঝি। এই বয়সে এসব না করলে কখন নিজের লাইফ এনজয় করব? তাছাড়া তুই এসব বুঝবি না। দেখ, আমি ইচ্ছে করলে বাহিরেও এসব করতে পারতাম, কিন্তু ঘরে আপনজন রেখে বাহিরের মানুষকে কেন পেট বড়াবো? আর তাছাড়া তুই, আমি তরে আমার চোখের সামনেও দেখতে চাই না, এখন থেকে তুই চলে যা বলছি। রূপা আমার গালে ছোট করে একটা খাপ্পড় দিয়ে বলল, তোর সাথে আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, তুই আজকে থেকে আমাদের পরিবারের কিচ্ছু না। এই জীবনের কি মূল্য একদিন বুঝবি রূপা, আর সেই দিন শুধু চুপচাপ কান্না করবি, এছাড়া তখন কিছুই করার থাকবে না। আমাকে ত্যায্যপুত্র করে দিল বাবা, আমার কোনো আফসোস নেই, কিন্তু তুই একদিন বুঝবি। আমাকে তোর জ্ঞান দিতে হবে না, এখন তুই তোর নিজের চিন্তা কর যে তোর কি হবে। আপু, তুমি একটু বাহিরে যাও। হঠাৎ করে রূপা মিষ্টিকে দেখে ঘাবড়ে গিয়ে বলল, তুই কখন এলি? মিষ্টি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, মাত্র ভিতরে আসছি, আর তুই এখন থেকে যা, নইলে ও আবার তোর সাথে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, মিষ্টি? মিষ্টি আমার মুখের উপর থুতু দিয়ে বলল,
তরে নিজের ভাই বলতেও আমার ঘৃণা হয়। তুই কিভাবে রূপা আপু সাথে? ও না তোর বড় বোন হয়। তুই না সবসময় বলতি রূপা হলো আমার মায়ের মতো, আর আমাকে বলতি তুই হলি আমার আদরের একমাত্র পিচ্চি বোন। আর আজকে তুই কিভাবে? এই কথা বলে মিষ্টি কান্না করে দিল। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস কর, আমি কিচ্ছু করি নাই। ওই পাভেল। রূপা জোরে চিৎকার দিয়ে বলল, দেখ মিষ্টি, ও আবার বলে আমার সাথে ও কিছু করে নাই। বিশ্বাস কর, পাভেল যদি তখন না আসতো। মিষ্টি রূপার হাত ধরে বলল, চল আপু, এখানে আর থেকে কোনো লাভ নেই। আজকে থেকে মনে করব আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পোষণ করছি। এই কথা বলে ওরা দরজা বন্ধ করে বাহিরে চলে গেল। আজকে সকাল থেকে কিছু খাই নাই। শরীরটা এমন দুর্বল লাগছে যে বলার বাহিরে। একা একটা রুমের ভিতরে বসে চুপচাপ কান্না করছি। কি থেকে কি হয়ে গেল আমি ভাবতেও পারি নাই যে এসব হবে। হঠাৎ বিছানার এক কোণায় ফোনটা পড়ে থাকতে দেখে ফোনটা হাতে নিয়ে রনির নম্বরে কল দিলাম। রনি হলো আমার ছোটবেলার বন্ধু। রনি ফোন ধরে বলল, হুঁ লাদেন, বল কি হয়েছে? কই তুই? কিরে, তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি কান্না করে দিয়ে বললাম, আজকে সব কিছু শেষ হয়ে গেছে রে। কি হয়েছে তাড়াতাড়ি বল। আর তুই তো আজকে সকালে আমাদের বাসা থেকে গেলি, আবার তোর কি হলো? রনি, হয়েছে কি? আরে কি হয়েছে বল, এত কাহিনী না করে। ধীরে সুস্থে রনিকে সব কিছু বলে দিলাম। রনি সব কিছু শুনে বলল, আমি আসছি তরে নিতে। ওরা তোর সাথে যেই অপরাধ করেছে এর প্রতিটা জবাব আমি দেব, তুই চিন্তা করিস না। আমার কসম, তোর কাউকে কিছু বলা লাগবে না, আর বললেও কেউ বিশ্বাস করবে না। তোর এখানে আসা লাগবে না। আগে দেখি ওরা আমার সাথে আরও কি কি করতে পারে। ওরা তোরে মেরে ফেলবে রে রনি। মনে অনেক কষ্ট রে রনি। আমার আম্মু আমার সাথে একটাও কথা বলে নাই। একবার তো আমার কাছে জানতে চাইতো কি হয়েছিল। আমি আইতেছি। না, আশা লাগবে না, দেখি কি হয়, চিন্তা করিস না তুই। হঠাৎ দেখি দরজা খুলে আম্মু ভিতরে প্রবেশ করল। আমি আম্মুকে দেখে মাথা নিচু করে দিলাম। আম্মু এসে আমার পাশে বসে খুব সুন্দর করে বলল, এসব করার কি দরকার ছিল? রূপা কি তোর নিজের বোন ছিল না? কিভাবে তুই তোর আপন বোনের সাথে এসব করতে পারলি? একবারেও কি তোর বিবেক বাধা দেই নাই? কেন করলি এমন? বল, কেন এমন করলি? আমি কান্না করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস কর আম্মু, আমি এসব কিছুই করি নাই। তোমার মেয়ে ওই পাভেলের সাথে। আম্মু আমার কথা না শুনেই আম্মু তার পা থেকে জুতা খুলে আমার গালে মারতে মারতে বলল, তুই আমার ছেলে না, আমাকে আম্মু বলবি না। তোর মুখ থেকে আম্মু ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। মাঝে মাঝে এসব চিন্তা করলে আমার নিজের উপর ঘৃণা হয় যে আমি কিভাবে এমন একটা সন্তান জন্ম দিলাম। আম্মু আমাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আমি শুধু মাথা নিচু করে কান্না করছি। এছাড়া আজকে আমার কিছুই করার নেই। আমার আম্মুও কিনা আমাকে বিশ্বাস করছে না। মনটা চাইছে চিৎকার করে কান্না করতে। এখানে থাকলে আমি বেঁচে থাকবো না এটা জানি। ওই পাভেল আমার পিছনে পড়ে থাকবেই। মাথা নিচু করেই বললাম, হয়তো আপনাকে আম্মু ডাকার অধিকার আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমাকে আপনি বিশ্বাস করলেন না। একদিন সময় আসবে তখন আপনি খুব আফসোস করবেন। আমার কথাটা আপনি মিলিয়ে নিয়েন। আম্মু কিছু বলছে না, শুধু চুপচাপ কান্না করছে। হঠাৎ কোথায় থেকে রূপা এসে বলল, আম্মু যে কিনা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল, আজকে তুমি তাকে সাপোর্ট করছো নাকি? তোমার মেয়ের জীবনের কোনো দাম নেই নাকি? ওর কথা কি তোমার বিশ্বাস হয়? আম্মু হাত থেকে জুতা নিচে ফেলে বলল, সন্তান পেটে রাখছিলাম, কিন্তু কে জানতো এমন কুলাঙ্গার সন্তান আমার ঘর থেকে জন্ম নিবে। আম্মু যখন চলে যাবে তখন আমি আম্মুর পায়ে ধরে বললাম, সকাল থেকে আমি কিছুই খাই নাই, খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিবেন প্লিজ। রূপা আম্মুর হাত ধরে বলল, দেখ কেমন কুকুরের মতো ও তোমার পায়ে পড়ে খাবার চাইছে। আম্মু আমাকে সাথে সাথে লাথি মেরে দূরে খেলে দিয়ে বলল, তুই আমার পা ধরবি না, আর তরে কেউ খাবার দিবে না। আজকে থেকে তুই না খেয়েই মরবি এখানে পড়ে। আমি আম্মুর লাথি খেয়ে দূরে পড়ে গেলাম। শেষ মুহূর্তে আমার আম্মুও আমার সাথে। আম্মু রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, রূপা, ওকে বল এই বাসা থেকে চলে যেতে, এখানে ওর কোনো জায়গা নেই। ওকে তো আমরা ত্যায্যপুত্র করে দিয়েছি। রূপা উত্তর দিল, আম্মু, ওকে এই বাসার চাকর হিসেবে রাখা হয়েছে, আর আজকে থেকে ও এই বাসার সমস্ত কাজকর্ম করবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে না? এই কথা বলে রূপা রুমের দরজা বন্ধ করে চলে গেল। আমি রুমের এক কোণায় চুপচাপ নিচে শুয়ে আছি। উঠে যে দাঁড়াবো সেই শক্তিটুকু আমার শরীরে নাই। তবে একটা জিনিস আমি খুব ভালোই করেই বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাসা ছেড়ে পালাতে হবে, নইলে ওরা আমার পিছু ছাড়বে না। এই কুত্তার বাচ্চা, উঠে কিছু খেয়ে নে,
নইলে তো তুই আবার মারা যাবে। সামনে তাকিয়ে দেখি পাভেল দাঁড়িয়ে আছে, তবে নিচে কিছু খাবার দেখে আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলাম। এতই ক্ষুধা লেগেছে যে এখন আমি সামনে যাই পাই তাই খেতে পারবো। তবে ভাতের মাঝে কোনো তরকারি নাই, লাল টুকটুকে কতগুলো মরিচের গুঁড়া দেওয়া আছে। এক লোকমা ভাত মুখের ভিতরে যেতেই মনে হলো যেন আমার মুখ সহ কলিজা পড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে বললাম, পানি পানি। পাভেল আমার সামনে একটা গ্লাস এগিয়ে দিল, আর সেই গ্লাসের পানি মুখে দিতেই বুঝলাম এখানেও মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে। যখন আমি চিৎকার দিব তখন পাভেল আমার মুখ চেপে গ্লাসটাও নিয়ে সমস্ত পানিটুকু আমার মুখের উপরে ফেলে দিল, যার কারণে আমার চোখ মুখ সবকিছু যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি কোনো মতে আর সহ্য করতে পারলাম না। পাভেল পাশ থেকে একটা কাপড় নিয়ে আমার মুখে বেঁধে দিয়ে বলল, একদম চিৎকার করবি না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর ছোট বোনকে ছাড়ব না, আর যদি চুপচাপ থাকিস এবং কাউকে কিছু না বলিস আমি তোর ছোট বোনকে কিছু করব না। এখন তোর ইচ্ছা, তুই চিৎকার করবি নাকি চুপচাপ থাকবি। আমি চোখ বন্ধ করে শুধু কান্না করছি আর মরিচের ঝাল সহ্য করছি। আমার মা বাবা আমার উপরে কখনো একটা ফুলের টুকাও পর্যন্ত দেয় নাই, আর আজকে সবাই আমার সাথে। মুখের বাঁধন খুলে সামনে থাকা খাবার হাতে নিয়ে খেতে লাগলাম। আজকে আমাকে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। আমি যদি মারা যাই তাহলে এদের উচিত শিক্ষা দিতে পারবো না, এজন্য আমাকে বেঁচে থাকতে হবে। যতই খাবার খাচ্ছি ততই যেন চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে, চোখগুলো একদম লাল টুকটুকে হয়ে গেছে। পাভেল চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, যেই ছেলে কিনা একদিনেও চিকেন আর বড় মাছ ছাড়া খেতই না, আর আজকে তাকে কাঁচা মরিচের গুঁড়া মিশিয়ে ভাত খেতে হচ্ছে। বিষয়টা খুব হাসির না? আমি হাসবো না কান্না করব কিছুই বুঝতে পারছি না। পাভেল ভাইয়া এখানে কি কর? আমার ছোট বোন মিষ্টি রুমের ভিতরে ঢুকতে ঢুকতে এই কথা বলল, আর হঠাৎ করে মিষ্টি আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে কেউ আমাকে এখন দেখলে পাগল বলবে। রাসেল হাসতে হাসতে বলল, যত হোক এক মায়ের পেটের বোন, দরদ তো লাগবেই। আমি কান্না করতে করতেই বললাম, কেন তুই আমার পরিবারের সাথে এসব করছিস? তোরা দুই ভাই কি চাস আমাদের কাছে? পাভেল আমার পাশে বসে বলল, কি আর চাইব, আমার বাবার এতটাও সম্পত্তি নাই, তোর নামে যেইটুকু আছে। এখন তো তোর বাবার কোনো ছেলে নাই, এজন্য সবকিছু আমরা দুই ভাই পাব। তরে তো ত্যায্যপুত্র করেই দিল, আর ফাঁকে শুধু তোর বোনের সাথে একটু এনজয় করে নিলাম। তবে এখানে আমাদের কোনো দোষ ছিল না রে। আমরা তরে দুই ভাই মারব এটা আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখছি, কিন্তু কে জানে তোর বোন আমাদের কাছে টানবে, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে দিলাম। এখন ডিলে দুই পাখি শিকার করলাম, খুব ভালো না? আমি কোনো মতে এক কোনায় গিয়ে হেলান দিয়ে পাভেলের দিকে তাকিয়ে বললাম, তুই এক কাজ কর, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি। নইলে আমি যদি বেঁচে যাই তরে সহজে ছাড়ব না, তোর কলিজাটা বের করে তরে দেখাবো নিজ হাতে। পাভেল হাসতে হাসতে বলল, তুই আবার আমার কি করবি? আর তাছাড়া তুই তো এই বাসা থেকে বের হতেই পারবি না, সেই সুযোগ তরে দিলে তো তুই এখানে থেকে আমাদের যন্ত্রণায় তুই নিজেই আত্মহত্যা করবি এক সময়, এটা মনে রাখিস। আমি বলে দিলাম, তরে মেরে ফেলতাম, কিন্তু তরে দেখে আমার এখন মায়া হচ্ছে রে। কি করব, চাচাতো ভাই তুই আমার। এখন আমি গেলাম, রাতের জন্য কিছু কেনাকাটা করতে হবে না? আজকে রাতে তো তোর বোনের সাথে আমি, আহা কি মজা হবেই না তুই বল। পাভেল এই কথাগুলো বলে চলে গেল। আমি চুপচাপ বসে আছি। আমি এখন বুঝতে পারছি ওরা দুই ভাই যে কতটা জঘন্য হতে পারে। কখন যে আমার চোখটা লেগে গেল বুঝতে পারি নাই। ঘুম ভাঙল কাজের মেয়ের ডাকে। আমার ঘুম ভাঙতে দেখে কাজের মেয়ে বলল, ভাইজান বড় সাহেব আপনাকে ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। কাজের মেয়েটা শুধু প্রশ্ন করল, ভাইজান আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আমাকে ভাইজান বলবেন না, নইলে আপনার চাকরি থাকবে না, আর আমার কপালের জন্য আমার এই অবস্থা হয়েছে। কাজের মেয়েটা আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমার এখন সবার কথা মানতে হবে, নইলে ওরা আমার উপর আরও বেশি অত্যাচার করবে। কাজের মেয়ের কথা মতো বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা একটা চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে। আমাকে দেখে বাবা জোরে কাজের মেয়েটাকে বলল, ওকে বল টেবিল পরিষ্কার করতে, আর আজকে থেকে ও সব কাজ করবে। তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু ওকে বলবে কিভাবে কোন কাজ করতে হবে, বুঝো? কাজের মেয়েটা বাবার কথা শুনে ভয় কাঁপতে কাঁপতে বলল, কিন্তু স্যার, ভাইজান তো। বাবা জোরে ধমক দিয়ে বলল, তোমাকে যেটা বললাম সেটা করবে, এত বেশি বুঝ কেন হু? আমার জন্য কাজের মেয়েটার চাকরি চলে যাক, আমি এটা চাই না। এজন্য বাবার কথা মতো টেবিল পরিষ্কার করতে লাগলাম। জীবনে কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় একটা খাবারের প্লেট সরিয়ে দেখি নাই, আর আজকে আমাকে এসব করতে হচ্ছে। আমি টেবিল পরিষ্কার করছি আর দূর থেকে সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। টেবিল পরিষ্কার করার পর কিচেনে চলে গেলাম। কাজের মেয়েটা ভয়ে আমাকে বলল, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি সবকিছু করছি। আমি জানি না উনি আপনার উপর কেন এভাবে রেগে আছেন, আপনি তো জীবনে এসব।
কাজের মেয়ের কথা আমি আটকে বললাম, আমার কপালে ছিল এসব। এখন বল আমাকে কি করতে হবে। আর একটা কথা শোন, এই পরিবারের সবাই আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এই বাসায় আমার কোনো দাম নেই। আমাকে এখানে গোলামের মতো রাখা হয়েছে। আমার থেকে তোমার এখানে বেশি দাম আছে। কিন্তু এসব কেন ভাইজান? তুমি বাইরের মেয়ে, এত কিছু জেনে তোমার লাভ নেই। আমি আমার মতো রান্না করতে লাগলাম। কখনো রান্না করি নাই। হঠাৎ করে গরম পাতিল ধরতে গিয়ে হাত অনেকটাই পুড়ে গেল। কাজের মেয়েটা শুধু বলল, এতটা হাত পুড়ে ফেলেছেন? আমি আগেই বলেছিলাম আপনি এসব পারবেন না। আপনি রুমে চলে যান, আমি সবকিছু সামলে নেব। কিন্তু আরে যান, আপনি এসব পারবেন না। আমি সবকিছু দেখে নিব। তবে ধীরে ধীরে রুমে যাবেন। কেউ জেনে না জানতে পারে যে আপনি রুমের ভিতরে আছেন। সবাই মনে করবে আপনি আমার সাথে কিচেনে আছেন। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছোট বোন মিষ্টি হাতে করে একটা মলম নিয়ে আমার রুমের ভিতরে ঢুকলো। মিষ্টি কোনো কথা না বলে আমার হাত ধরে মলম লাগাতে লাগলো চুপচাপ। হঠাৎ করে আমার মনে হলো, আমার রুমে তো আমি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। আমি আমার রুমের ভিতরে ক্যামেরা এজন্য লাগিয়ে রাখি, অনেক সময় আমাদের বাসার সবাই যখন কোনো জায়গায় বেড়াতে যাই, তখন আমি আমার সমস্ত বন্ধু বান্ধব এনে আমরা রাতে সবাই মিলে রুমে পার্টি করি। আর ড্রিঙ্ক করতে করতে কখন যে আমরা মাতাল হয়ে যাই নিজেরাও বলতে পারি না। এজন্য রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, যেন দেখতে পারি রাতে আমরা কি কি করেছিলাম, আর সবাই এসব দেখে মজা নিতাম। আর উপরে ক্যামেরাটা দেখেই অজান্তেই একটা হাসি এসে গেল মুখে। মিষ্টি আমার হাতে মলম লাগিয়ে যেই উঠে চলে যাবে, তখন আমি বললাম, আজকে রাতে আমি তাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। জানি না আর কখনো আসবো কিনা। আমাকে তো সবাই পরিবার থেকে আলাদা করে দিয়েছে। এখন আমি তাদের কিছু না। শেষ একটা অনুরোধ, আমার বড় ভাই হয়ে বলছি, তুই আমাকে বিশ্বাস কর। মাত্র 10 মিনিট সময় এখানে দাঁড়া। আমি তরে সবকিছু সত্যি সত্যি বলছি। মিষ্টি আমার দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আর কি বলবি? তুই কিভাবে? আমি হাত দিয়ে ক্যামেরার দিকে ইশারা করে বললাম, বিশ্বাস কর আমি কিছু করি নাই। যা করছে আমার বড় বোন আর আমার আপন চাচাতো 2 ভাই। আমার ক্যামেরায় হয়তো এসব রেকর্ড করা আছে। তুই আমাকে একটু সাহায্য কর, তাহলে দেখতে পারবি। মিষ্টি আমার দিকে তাকিয়ে কিছু বলল না। আমার কথা মতো ক্যামেরা খুলে ও কম্পিউটারে ঢুকিয়ে ভিডিও খুঁজতে লাগলো। আর অবশেষে মিষ্টি সেই ভিডিওটা পেয়ে গেল। ভিডিও দেখে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেল। মিষ্টির হাত থেকে কম্পিউটার নিয়ে ভিডিওটা আমার ফোনে রেখে ওইটা ডিলিট করে দিলাম। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, এখন তো তুই আমাকে। মিষ্টি কিছু না বলে দাঁড়িয়ে দরজা বন্ধ করে এসেই আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, ভাই তুই আমাকে মাফ করে দে। আমি তরে বিশ্বাস করি নাই। তোরে সবাই মিলে কত অপমান করছে, তুই আমাকে প্লিজ মাফ করে দে। মিষ্টিকে নিচ থেকে তুলে বললাম, তুই আমার আদরের একমাত্র বোন, মাফ চাইতে হবে না। আর আমাকে যেই পরিস্থিতিতে ওরা ফেলছে সেখানে সবাই ওদের কথা বিশ্বাস করবেই। তুই এক্ষুনি এই ভিডিওটা আমাকে দে, আমি এটা দেখিয়ে প্রমাণ করে দেব আমার ভাই কিছু করে নাই। আর রূপা আপু কিভাবে, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ফোনটা হাতে নিয়ে মিষ্টির সামনে ভিডিওটা ডিলিট করে দিয়ে বললাম, যেখানে বাবা মা আমাকে বিশ্বাস করে নাই সেখানে এই ভিডিও রেখে লাভ কি? এটা কি করলি ভাই আমার? এই ভিডিও দিয়েই তো। এটা দেখালে কি হবে? ওরা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। তুইও আমাকে ভাই বলিস না। ভাইয়া এভাবে বলিস না, তুই আমার একমাত্র ভাই। তুই ছাড়া আমার কি আছে বল? আমি মিষ্টির কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, রূপা কিভাবে আমার উপর এমন অপবাদ দিতে পারলো বল? ও তো আমার বড় বোন ছিল। রূপা আপু যে এতটা নষ্ট হয়ে যাবে এটা আমরা আগে জানতাম না। ছি ছি। মিষ্টি, আমি আজকে রাতে চলে যাবে, তবে তুই কাউকে এসব বলবি না, আমাকে প্রমিস কর। না ভাই, তুই কোথাও যাবি না, তুই একটু দাঁড়া, আমি আসছি। এই বলে মাহি দৌড়ে কোথায় চলে গেল। আবার কিছুক্ষণ পর হতে একটা প্লেটে কি নিয়ে আসলো। মিষ্টি আমার সামনে খাবার রেখে বলল, আগে তরে মরিচ দিয়ে খেতে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, কিছু করতে পারি নাই তখন। নে, এখন তরে আমি নিজ হাতে খাওয়াবো। মিষ্টি, এখন থেকে চলে যা, কেউ দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে হে? আমি তো আমার নিজের ভাইয়ের কাছে আছি, এতে কি হবে? আর যদি কিছু হয় আমি দেখে নেব। তোর বোন এখন বড় হয়েছে, সে এখন বুঝতে শিখেছে। আমি মিষ্টির হাতের খাবার খেতে খেতে বললাম, পাগলি বোন আমার। ভাইয়া তুই কি সত্যি চলে যাবি? আমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে হবে। তুই আমাকে বল এসব কথা কাউকে বলবি না। কিন্তু ভাইয়া, আমি যেটা বললাম সেটা বল। বলবো না ভাইয়া, কিন্তু সবাই যে তোরে ভুল ভাবছে। সমস্যা নেই, ভাবতে দে। আর তুই বিদেশে চলে যা, নইলে ওরা তোর সাথেও। আমি তো ওদের। দেখ বোন, মাথা গরম করিস না, ওরা ছেলে মানুষ, তুই ওদের সাথে কিছু করেও পারবি না। আমি যেটা বললাম সেটা কর, ওখানে গিয়ে পড়াশুনো মনোযোগ দিয়ে কর। আর তুই? আমি কোনো একদিন এখানে ফিরে আসব। মিষ্টি আমার মাথায় হাত রেখে বলল, আমাকে ছুঁয়ে কসম কেটে বল।
বোন, আমি ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। ফোনটা বের করে রনিকে কল দিলাম। রনি কল ধরে বলল, আমি তোর বাসায় আসতেছি। তোর আশা লাগবে না, আমি আজকে রাতে বাসা থেকে পালিয়ে চলে আসব, তুই একটা কাজ কর। বল। আমার বড় বোন রূপাকে কিডন্যাপ করবি, আর ওকে এমনভাবে মারবি যেন 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে না পারে, একটা হাত ভেঙে দিবি। কিন্তু লাদেন এসব কেন? ওরে অন্যভাবে শান্তি দিলে হয় না? ও তো আমারও বোন, কিন্তু ও কিভাবে? দেখ, আমি তরে পরে সবকিছু বুঝিয়ে বলবো। আমি যেটা বললাম তুই সেটা করতে পারবি তো? লাদেন আমি পারবো, তুই চিন্তা করিস না। আর ওরা তোর সাথে তো কিছু করে নাই? অনেক কিছু করেছে, এজন্যই তো আমি পালিয়ে আসব। যারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে তারা আমার সাথে কি কি করতে পারে একবার ভাব তুই। ওদের তো আমি তোর কিছুই করতে হবে না, আমি সব কিছু দেখে নেব। তরে যেটা বললাম পারবি তো? আমাকে তো রূপা আপু চিনে ফেলবে। মুখ বেঁধে রাখবি, তাহলেই হবে। এটা করা কি বেশি জরুরি? এছাড়া অন্য কোনো উপায় নেই। আর তুই আমার শেষ ভরসা, তোর দিকে তাকিয়ে আসছি। তুই একটা ব্যবস্থা করে দিতে পারবি তো আমাকে? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আগে আয় তো, পরে দেখবি আমি তোরে কোথায় পাঠাই। ধন্যবাদ তরে। তুই যদি বলিস তাহলে তোর বোনকে। রনি, ও আমার আপন বোন, যদিও অপরাধ করেছে, কিন্তু আমি ওকে মারতে পারবো না। পাভেল আর ওর ভাইকে কি করবি? ওদের আমি নিজ হাতে শাস্তি দেব, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। তো আজকের পার্টি এই পর্যন্তই শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।